রহমতুল্লাহ, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? তো আমাদের পরিবেশ রসায়নের লেকচার 15-তে আপনাদেরকে স্বাগতম। আমরা আগের দিন ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন দেখছিলাম। আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের যে বিচ্যুতিটা আমরা অ্যামাগার বক্র নিয়ে পড়ালেখা করেছিলাম। আজকে ওইটারই এক্সটেন্ডেড ভার্সনে যাব। আমাদের দুইটা এক্সটেন্ডেড ভার্সন আছে, একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল, আরেকটা আছে হচ্ছে গিয়ে গ্যাসের তরলীকরণ। ওকে, মানে জুল থমসন প্রভাব। ওইটাতে আমরা কখন যাব দেখি। আগে আমরা আমাদের অ্যামাগা বক্র, আদর্শ গ্যাস, বাস্তব গ্যাস, ওইগুলো রিলেটেড কিছু প্রবলেম সলভ করব যেগুলো অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট, ইভেন একাডেমিক কোশ্চেনও আসে। আমরা সিকিউ সলভ করব আজকে, কেমন? আসুন তো আমরা বিসমিল্লাহ বলে কথাবার্তা শুরু করি। একটা মিনিট সময় দেন আমাকে, আমি একটু আসুন আমরা শুরু করে দিই আমাদের। তাহলে আমরা একটু গতকালের পড়ালেখাতে একটু ফেরত যাচ্ছি। ওকে, গতকালের পড়ালেখাতে একটু ফেরত যাচ্ছি। দেখি আমরা গতকাল কি কি পড়ছিলাম। আমরা আদর্শ গ্যাস আর বাস্তব গ্যাসের পার্থক্য পড়ছিলাম। এই যে এটা আমাদের বইয়ে ছিল, আমরা বইয়ে দেখাই দিছিলাম যে আদর্শ গ্যাস মানে বয়েলের সূত্র, চার্লসের সূত্র মেনে চলবে। বাস্তব গ্যাস হচ্ছে গিয়ে যেগুলো বাস্তবে পাওয়া যায়। নর্মালি আইডিয়াল গ্যাস কি এক্সিস্ট করে না? আইডিয়াল গ্যাস এক্সিস্ট করে না, বাস্তবের গ্যাসগুলো যেরকম হয়। আন্তঃআণবিক আকর্ষণ আদর্শ গ্যাসের মধ্যে থাকবে না, বাস্তব গ্যাসের মধ্যে অবশ্যই থাকবে। অণুসমূহের আয়তন আমরা জানি কন্টেনারের আয়তনের তুলনায় অণুর আয়তন খুবই নগণ্য, বাট বাস্তব গ্যাসের ক্ষেত্রে আয়তন কিন্তু নগণ্য না, মানে মুভেবল যে হচ্ছে গিয়ে আয়তনটা, মানে চলাচলের যে জায়গাটা, ওইটা কিন্তু নগণ্য হবে না, কমে যাবে। আর আমরা জানি পিভি ইকুয়াল এনআরটি হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ, আর পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার ভি মাইনাস এন বি ইকুয়াল এনআরটি হচ্ছে বাস্তব গ্যাসের সমীকরণ বা ভ্যান ডার ওয়ালস গ্যাসের সমীকরণ, ভ্যান ডার ওয়ালস সমীকরণ যেটাকে বলা হয়। অভ্যন্তরীণ শক্তি, এটা আমরা থার্মোডাইনামিক্সে পড়বো। গ্যাসের অভ্যন্তরীণ শক্তি আয়তনের উপর নির্ভরশীল নয়। এখান থেকে কিন্তু একটা এমসিকিউ আসে, হ্যাঁ, এইটা একটু সুন্দর করে নোট করে রাখবেন, এটা থেকে এমসিকিউ আসে। গ্যাসের অভ্যন্তরীণ শক্তি আয়তনের উপর নির্ভরশীল নয়, এটা এমসিকিউতে আসে বহুপদী সমাপ্তি সূচকে। বাস্তব গ্যাসের ক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তি অবশ্যই আয়তনের উপর ডিপেন্ডেন্ট, অবশ্যই আয়তনের উপর ডিপেন্ডেন্ট। সংকোচনশীল গুণাঙ্ক আমরা গতকাল পড়ছি কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর বা পেষণ গুণাঙ্ক বা সংকোচনশীল গুণাঙ্ক। আদর্শ গ্যাসের জন্য সংকোচনশীল গুণাঙ্ক বা জেড এর ভ্যালু কত? 1। আর বাস্তব গ্যাসের ক্ষেত্রে জেড এর ভ্যালু 1-এর চেয়ে বেশিও হইতে পারে, জেড এর ভ্যালু 1-এর চেয়ে কমও হইতে পারে। আমরা আজকে ওই জিনিসটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব, আসেন। তারপরে আমরা এই গ্রাফগুলো দেখছিলাম, আমরা এগুলো বলছিলাম যে দেখেন জেড ইকুয়াল যদি 1 হয় তাহলে আমরা বলতে পারি যে গ্যাসটা আইডিয়াল। জেড 1-এর চেয়ে বেশি হইলে এটা কম সংকোচনশীল হবে। কি হবে দেখেন, কম সংকোচনশীল কি লেখা আছে? হ্যাঁ, কম সংকোচনশীল হবে মানে কি? সম্প্রসারণ হবে। গ্যাসের কি হবে? সম্প্রসারণ হবে। আর বিকর্ষণজনিত সম্প্রসারণ হওয়া মানে কি? গ্যাসটা থাকার কথা এই জায়গায়, বাট আছে এই জায়গাতে, মানে বেশি আছে। তার গ্যাসটা কি হয়েছে? এক্সপান্ড করছে। গ্যাসটা কি করছে? এক্সপান্ড করছে, মানে সম্প্রসারিত হয়েছে। আর যদি জেডের ভ্যালু 1-এর চেয়ে কম হয় তাহলে বেশি সংকোচিত হবে, মানে সংকোচনশীল গুণাঙ্কের মানে সংকোচনশীল এখানে বেশি হবে, মানে এটাকে আমরা বলি নেগেটিভ ডেভিয়েশন। ওকে, আচ্ছা এরপরে আসেন। আচ্ছা, এখানে আমরা অলওয়েজ দেখাইছি যে হাইড্রোজেন এবং হিলিয়াম সবসময় কি দেখাবে ভাইয়া? পজিটিভ ডেভিয়েশন দেখাবে। হাইড্রোজেন আর হিলিয়াম ওই যে উপরের দিকে, হাইড্রোজেন হিলিয়াম সবসময় পজিটিভ ডেভিয়েশন দেখাবে। আর বাকিরা সবসময় লো প্রেসারে, অ্যাট লো প্রেসারে নেগেটিভ ডেভিয়েশন, আর হাই প্রেসারে মানে ওই যে উচ্চচাপে আবার কি উপরের দিকে উঠে যাবে, ঊর্ধ্বগামী হবে। তারপর আচ্ছা, এখানে একটা লেখা আছে যার ভর যত বেশি হবে সে তত বেশি ডেভিয়েট করবে। এটা মানে কি? এটা একটু বুঝাই দিচ্ছি, আসেন। যার ভর যত বেশি সে তত বেশি ডেভিয়েট করবে। লেটস সে আমি আপনাকে বলে দিলাম, মনোযোগ দিন, হ্যাঁ মনোযোগ দিন। এইটা হচ্ছে আমাদের জেড, জেড ইকুয়াল হচ্ছে 1। এখন আমি আপনাকে বললাম এই জায়গায় 3টা দাগ দিয়ে দিলাম। এরকম 3টা দাগ দিয়ে দিলাম। এখন খুব মনোযোগ দিন, এটার নাম দিয়ে দিলাম এ, এটার নাম দিয়ে দিলাম বি, এটার নাম দিয়ে দিলাম সি। ইজি করে বলি, এই জায়গার যে গ্রাফটা দেখছেন, গ্রাফটা দেখলে আপনি বুঝতে পারবেন যার ভর যত বেশি হবে সে তত বেশি ডেভিয়েট করবে, সে তত বেশি নিচে নামবে, সোজা হিসাব। তার মানে নোটটা কি লিখবেন? এক সেকেন্ড।
যার ভর যত বেশি হবে সে তত বেশি ডেভিয়েট করবে, যার ভর যত বেশি হবে সে তত বেশি ডেভিয়েট করবে, যার ভর যত বেশি হবে সে তত বেশি ডেভিয়েট করবে। তার মানে আমি যদি এখানে বলি কার ভর বেশি, কে সবচেয়ে বেশি ডেভিয়েট করছে, ডেভিয়েট করা মানে কি, ডেভিয়েট করা মানে এই যে আদর্শ অবস্থা থেকে কে কত বেশি নিচে। দেখেন সবচেয়ে বেশি ডেভিয়েট করছে কে, সবচেয়ে বেশি ডেভিয়েট করছে সি। ভালো করে তাকান, সবচেয়ে বেশি ডেভিয়েট করছে সি, মানে ও সবচেয়ে বেশি দূরে আছে। এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড অবস্থা, এখান থেকে সবচেয়ে বেশি দূরে আছে হচ্ছে গিয়ে কি সি। তার মানে আমি বলতে পারবো সি এর ভরটা আসলে বেশি, সি এর ভরটা বেশি, তারপরে হচ্ছে গিয়ে বি এর ভর, তারপর হচ্ছে এ এর ভর। এখান থেকে এটা বোঝা যায়। ক্লিয়ার কিনা? ওকে, জাস্ট এগুলো নোট করে রাখেন আর কি। হ্যাঁ, নোট করে রাখেন। যেমন আপনি যদি এই যে এই গ্রাফটা দেখেন তাহলে আপনি বুঝবেন। যেমন চিন্তা করে দেখেন, একটু মনোযোগ দিয়েন, এটা বইয়ে আছে আমাদের গ্রাফটা, তাই না? এই দেখেন নাইট্রোজেনের ভর কত বলেন তো? 28। এই যে নাইট্রোজেনের রেখাটা, এটা দেখা যাচ্ছে না? হ্যাঁ দেখা যাচ্ছে। এরপরে দেখেন তো অক্সিজেন কত? 32। এটা হচ্ছে 28 আর এটা হচ্ছে 32। তাহলে যার ভর বেশি সে আর একটু নিচে। এই দেখেন নিচটা, বুঝছেন? এবার আসেন কার্বন ডাইঅক্সাইডের ভর 44, দেখেন তো মিলে কিনা। তাহলে দেখেন প্রথমে একটা নাইট্রোজেন 28, এরপর একটা অক্সিজেন 32, এরপর একটা কার্বন ডাইঅক্সাইড মানে 44। পাইছেন তিনটা রেখা? যে তিনটা রেখা দেখছেন, যার ভর যত বেশি সে তত বেশি নিচে নামবে। ওকে, এখানে একটা ব্যতিক্রম আছে, আমরা একটু পরে দেখাবো। আমরা ভ্যান ডের ওয়ালস ইকুয়েশন সম্পর্কে গতকাল পড়েছিলাম, আজকে আমরা ওইটাই একটু আরেকবার রিভিশন দিব। ভ্যান ডের ওয়ালস গ্যাস, তাহলে ভ্যান ডের ওয়ালস গ্যাসের ইকুয়েশন কি হবে? আমরা জানি আদর্শ গ্যাসের সমীকরণ কি? আদর্শ হচ্ছে পিভি ইকুয়াল এনআরটি, রাইট? আদর্শ হচ্ছে পিভি ইকুয়াল এনআরটি, তাই না? এবার আসেন, তাহলে বাস্তব কি হবে? আমাকে একটা মিনিট সময় দেন। বাস্তব কি হবে? বাস্তব হবে এটা, রাইট? যেখানে এ বি এগুলা কি? এগুলো হচ্ছে আমরা বলবো হচ্ছে ভ্যান ডের ওয়ালস ধ্রুবক। এ আর বি কে আমরা কি বলবো? ভ্যান ডের ওয়ালস ধ্রুবক। আর এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার, এটাকে আমরা বলতে পারি আকর্ষণ ফ্যাক্টর, আন্তঃআণবিক আকর্ষণ ফ্যাক্টর। এন বিটাকে আমরা বলতে পারি আয়তন, আয়তন সংশোধনজনিত ফ্যাক্টর, আয়তনের ফ্যাক্টর। আর এটা হচ্ছে আকর্ষণজনিত ফ্যাক্টর, বা এটা হচ্ছে চাপ সংশোধন ফ্যাক্টর, আয়তন সংশোধন ফ্যাক্টর। মানে কি? চাপটা কি আর চাপ আছে, এখানে একটা ইন্টারনাল প্রেশার যুক্ত হয়েছে না? আগে কি ছিল? এপিটা কি? পুরোটাই এক্সটার্নাল। মানে কি? আদর্শ গ্যাসটা জাস্ট পাত্রের গায়ে যে ধাক্কাটা দিচ্ছে ওই ধাক্কাটা নিয়ে আমরা কথা বলতেছিলাম। মানে এপি কিন্তু পুরোটাই কি বলেন তো? পুরোটাই হচ্ছে এক্সটার্নাল। তাহলে এপি তো আছেই, এক্সটার্নাল প্রেশারটা তো আছেই। আর এপিটা কি হয়ে গেছে এখন? ইন্টারনাল, রাইট? এটা ইন্টারনাল প্রেশার, এটা কি আমার ইন্টারনাল প্রেশার। তার মানে এই ইন্টারনাল প্রেশারটা কিন্তু এখন বাস্তব গ্যাসের জন্য যোগ হচ্ছে, মানে এটাকে আমরা বলবো চাপ সংশোধন ফ্যাক্টর, এটাকে আমরা বলবো আয়তন সংশোধন ফ্যাক্টর। দেখেন এই ভি কি? এই ভি হচ্ছে গ্যাসের চলাচলের জায়গা, যেই স্পেসটুকুতে গ্যাস চলাচল করতে পারে। তাহলে বাস্তবে কি অতটুকু স্পেসে চলাচল করতে পারবে না? তার নিজের আয়তনটা বাদ চলে যাবে, তার নিজের আয়তনটা বাদ চলে যাবে। যদি এন মোল গ্যাস থাকে অ্যান্ড একটা অণু, খেয়াল করেন, একটা অণুর ভর বি হয়, একটা অণুর আয়তন বি হয়, বি বি, তাহলে এন মোলের আয়তন কি হবে? এন বি, রাইট? এন মোল, এক মোলের জন্য যদি বি হয়, এন মোলের জন্য হচ্ছে এন বি। তাহলে নিজেরটা বাদ যাবে, বাকিটুকুতে চলাচল করবে। মানে জিনিসটা বুঝে নেই। জিনিসটা হচ্ছে এই যে আমার যে গ্যাসের অণুগুলো আছে, গ্যাসের অণুগুলো আছে, এইটা হচ্ছে আমাদের সারফেসটা। এখন মনোযোগ দেন, এই যে গ্যাসের অণুগুলো, ভি কারে বলে? ভি 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 অ্যাকচুয়ালি কোনটা? ভি হচ্ছে এই জায়গাটা, ভি হচ্ছে এই যে খালি জায়গাটা, খালি জায়গাটুকু করে আমরা ভি বলতেছি। ভি হচ্ছে খালি জায়গাটুকু, বুঝছেন? এই যে খালি জায়গাটুকু, খালি জায়গাটুকু হচ্ছে ভি। এখন ভাই খালি জায়গাটুকু আমরা কিভাবে কাউন্ট করব? খালি জায়গাটুকু আমরা কিভাবে কাউন্ট করব? আমরা কাজ করি, এই যে ভি, এই ভি তো আমার ভি কন্টেইনার, এই কন্টেইনারে একটা ভি আছে, আর আমরা ওদেরকে একটা জায়গায় আনি। ওদেরকে কি করব? ওদেরকে একটা জায়গায় আনবো। কেমন? সরি, আমি কালকে বুঝাইছি, এটা আমি আরেকবার বুঝাই। এবার আসেন আমরা একটা কাজ করি, আমরা ওদেরকে এক জায়গায় নিয়ে আসি।
এই যে মনোযোগ দিন, কি করলাম, এই যে কোণগুলাকে একসাথে আনলাম। এখনই এই যে খালি জায়গাটা, একটু আগে খালি জায়গাটা যে ছড়ানো ছিটানো ছিল, একটু আগে খালি জায়গাটুকু আপনার হিসাব করতে অসুবিধা হচ্ছিল, তাই না? অসুবিধা হচ্ছিল। এখন আমরা খালি জায়গাটুকু করে পুরো একসাথে নিয়ে ফেললাম, এইটাই আমার খালি জায়গা। এটাই কি আমার খালি জায়গা, তাই না? এটা আমার খালি জায়গা না? তাহলে ভি কন্টেনার থেকে ওদের এই সাদাগুলার নিজস্ব আয়তন বাদ দিতে হবে। তাহলে একটার আয়তন বি, এই যে একটা সাদার আয়তন হচ্ছে বি, ভাইয়া বুঝছেন? একটা সাদার আয়তন কত? একটা সাদার আয়তন হচ্ছে বি। তাহলে এখানে কতটুকু আছে আমি জানি না, ধরে নিতে হবে এন মোল আছে। তাহলে এন মোলের আয়তন কত হবে? এন বি হবে। একটার জন্য যদি বি হয় তাহলে এন মোলের জন্য হবে এন বি। ক্লিয়ার? এন মোলের জন্য হবে এন বি। আমরা তো মোলে হিসাব করবো, তাই না? তাহলে এন বি, তাহলে এই যে দেখেন এই পুরা ভি কন্টেনার থেকে আমি যদি এন বি পরিমাণটা বাদ দেই, তাহলেই তো আমরা পাবো যে কতটুকু জায়গায় এরা চলাচল করতে পারবে, গ্যাসগুলো চলাচলের যে আয়তনটা, বি মাইনাস এন বি ইকুয়াল এনআরটি। এইটা হচ্ছে গিয়ে কি আসলে আমাদের, এইটা হচ্ছে আমাদের ভ্যান ডার ওয়ালসের ইকুয়েশন বা বাস্তব গ্যাসের সমীকরণ। এটা হচ্ছে বাস্তব গ্যাসের সমীকরণ বা ভ্যান ডার ওয়ালসের ইকুয়েশন। এখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে, সো আমাদেরকে কি করতে হবে? কেয়ারফুল থাকতে হবে। সো আমরা এখন আসলে ওই প্রশ্নগুলাই কি করব, মূলত সলভ করব। একটা সেকেন্ড, হ্যাঁ, একটু ফোনটাকে চার্জে দিয়ে নিই। ওকে, আসেন এবার দেখি আমাদের জন্য কি কি থিওরি আছে। আমরা গতকাল পড়ছিলাম এ এর একক পড়ছিলাম আর বি এর একক পড়ছিলাম। এ কি? ভ্যান ডার ওয়ালস ধ্রুবক। এর একক কি হবে? এটিএম লিটার স্কোয়ার পার মোল স্কোয়ার। বি এর একক কি হবে? বি এর একক হচ্ছে লিটার পার মোল। এটা আমরা গত ক্লাসে প্রমাণ করছিলাম। এর সিগনিফিকেন্স, এটা সুপার ইম্পর্টেন্ট কথাবার্তা, এটা নিয়ে একটু পড়ালেখা করে আসেন। এ, মনোযোগ দিন, যার এর ভ্যালু যত বেশি হবে, ক্লিয়ারলি বলে দিই, এ কি? এ হচ্ছে ওই যে আকর্ষণজনিত ফ্যাক্টর। যার এর ভ্যালু যত বেশি হবে, এই কথাটা মানে কি, সে অণুগুলো তত কাছাকাছি যাওয়ার প্রবাবিলিটি বেশি। যার এর ভ্যালু যত বেশি হবে তার অ্যাট্রাকশন তত বেশি হবে। এ যত বেশি হবে তার অ্যাট্রাকশন তত বেশি হবে। অ্যাট্রাকশন বেশি হবে কার? অ্যাট্রাকশন বেশি হইলে কি হবে? ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল বৃদ্ধি পাবে। কেন? খেয়াল করেন তো, এ কোন জায়গায় আছে, লবে নাকি হরে? লবে আছে, লবে আছে, এন স্কোয়ার এ। তার মানে এ কিন্তু আলটিমেটলি গুণফলটারে বাড়াইতেছে, গুণফলটারে বাড়াচ্ছে। তার মানে এর ভ্যালু যত বেশি হবে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল তত বেশি হবে। আর আমরা জানি এটা বেসিক পড়ালেখা, যেই অণুর ভর যত বেশি তার ভ্যান ডার ওয়ালস বলও তত বেশি, আকর্ষণ বল তত বেশি। তাহলে যার এ বেশি থাকবে তার ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল বেশি থাকবে, মানে অ্যাট্রাকশন বেশি থাকবে, মানে তার ভরও বেশি। তাহলে ভর বেশি থাকলে অ্যাট্রাকশন বেশি হবে, মানে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল বেশি হবে, সোজা হিসাব। এবার আসেন আরেকটা ছোট্ট জিনিস খেয়াল করে দেখেন, এটা একটা ট্রিকি জিনিস, এটা নিয়ে আমরা পরে আলোচনা করব, জুল থমসন প্রভাব। এখানে বলা আছে যদি কখনো কোনো গ্যাসের এ এর মান দেওয়া থাকে, যার এ এর মান বেশি থাকবে তাকে তত সহজে তরল করা যাবে। চিন্তা করেন তো, আমরা বাচ্চাকালে পড়ছিলাম পদার্থের তিনটা অবস্থা, কঠিন, তরল, বায়বীয়। বায়বীয় মানে কি? গ্যাসের কণাগুলা কি একজন আরেকজনের সাথে আছে? না, নাই। তরলে কি অবস্থা? গ্যাসের কণাগুলো কাছাকাছি কাছাকাছি কাছাকাছি, তাই না? তার মানে যার এর ভ্যালু যত বেশি হবে তার আকর্ষণ, আকর্ষণ আছে নাকি নাই? আছে। কারণ আমি আপনার কার এর মান দিয়ে দিছি, একটা গ্যাসের জন্য এর মান দিয়ে দিছি। তাহলে গ্যাসের ক্ষেত্রে এর মান বেশি হওয়া মানে কি? গ্যাসের কণাগুলো কি অনেক কাছাকাছি। তাহলে বলেন তো, তাকে তরল করা তত সহজ হবে না। কেন? ভাই, গ্যাসের কণাগুলো যদি দূরে দূরে থাকে, গ্যাসের কণাগুলো, গ্যাস মানে কি কণাগুলো দূরে দূরে থাকবে, তরল করা মানে কি গ্যাসের কণাগুলোরে কাছে আনা, তাই না? কণাগুলারে কাছাকাছি আনা, কাছাকাছি আনলেই তো আন্তঃআণবিক দূরত্ব কমে যাবে, আন্তঃআণবিক শক্তি বেড়ে যাবে। ছোটবেলায় পড়তাম না আমরা? তো যদি কাছাকাছি আইসা পড়ে তখনই তো এটা কি তরল হওয়া স্টার্ট হবে। এখন চিন্তা করেন, এই যে দুইটা অণু এই দুই জায়গাতে আছে, এরে তরল করা সহজ হবে নাকি এরে তরল করা সহজ হবে? এরে তরল করা সহজ হবে। কেন? কারণ ওরা অলরেডি একটু কাছাকাছি আছে, ওদেরকে একটু কাছাকাছি আনলেই তরল হয়ে যাবে, রাইট? তার মানে যার এর মান যত বেশি তাকে তত সহজে তরল করা যাবে। এর মান বেশি মানে ওই যে আকর্ষণ বেশি, মানে ওরা কাছাকাছি, তাই ওদেরকে তরল করা খুবই ইজি হবে। ক্লিয়ার? ওকে, এবার আসেন, যেমন এই যে বুয়েট 12-13 একটা এমসিকিউ আসছিল প্রিলিমিনারির মধ্যে, মনে হয় মানে আগে এমসিকিউ আর রিটেন একসাথে থাকতো আর কি। ভ্যান ডার ওয়ালস সমীকরণে এর সাথে কি সম্পর্ক যুক্ত? এর সাথে কি সম্পর্ক যুক্ত বলেন?
আন্তঃআণবিক আকর্ষণ সম্পর্কযুক্ত। তারপরে আসেন, আচ্ছা এই জায়গায় এটা একটা খুবই সুন্দর আলোচনা। এটা আসলে আসছে কোন জায়গায় আসছে, এটা ঢাকা ভার্সিটিতে আসছে। ঢাকা ভার্সিটির প্রশ্নটা একটু পরে দেখাচ্ছে, আমি এই জায়গাটাতে একটু আসি। প্রথম কথা হচ্ছে এখানে আমি আপনাকে ভ্যালু দিয়ে দিছি, ভ্যালুটা খেয়াল করেন, অক্সিজেন, নাইট্রোজেন, মিথেন, অ্যামোনিয়া। অক্সিজেনের ভ্যালু, এর ভ্যালু দেওয়া আছে, হ্যাঁ অক্সিজেনের জন্য এর ভ্যালু কত 1.36, নাইট্রোজেনের জন্য এর ভ্যালু কত 1.39, মিথেনের জন্য এর ভ্যালু কত 2.25, আর অ্যামোনিয়ার জন্য এর ভ্যালু কত 4.17। তাহলে আমি আপনাকে কি বলছি, এর ভ্যালু দেওয়া থাকলে যার এর ভ্যালু বেশি তাকে তরল করা তত বেশি সহজ হবে। কোন গ্যাসটিকে তরল করা সহজ হবে? অবশ্যই উত্তর হচ্ছে অ্যামোনিয়া। অ্যামোনিয়াকে তরল করা সহজ হবে, মানে অ্যান্সার হচ্ছে অ্যামোনিয়া। এখন এখানে একটা প্রশ্ন, আসেন দুষ্টামি করি। ঢাকা ভার্সিটির একটা প্রশ্ন, আমরা একটু আসেন ঢাকা ভার্সিটির প্রশ্নটা নিয়ে আমরা একটু আলোচনা করি। এখানে বলছে, দেখেন প্রশ্নটা খুবই সুন্দর একটা প্রশ্ন, সরি, বলছে আদর্শ গ্যাস আচরণ থেকে বিচ্যুতির ক্রম কি? গ্যাস আচরণ থেকে বিচ্যুতির ক্রম কি? ওই যে ইজি করে দিচ্ছি সুন্দর করে, ওই যে একটু আগে যে নোট পড়াই দিয়েছিলাম ওই নোটটা আবার একটু সুন্দর করে লেখেন। যার ভর যত বেশি সে তত বেশি বিচ্যুত হবে, সে তত বেশি নষ্ট হয়ে যাবে, মানে তত বেশি নিচে চলে যাবে। যার ভর যত বেশি সে তত বেশি বিচ্যুত হবে, মানে সে তত বেশি নিচে থাকবে। একটু আগে বলছিলাম গ্রাফ দেখায়, রাইট, বিচ্যুত হবে। আসেন আমরা একটু আবার রিভিশন দিয়ে একটু আগে যে পড়াইছিলাম, এই যে যার ভর যত বেশি সে তত বেশি ডেভিয়েট করবে। ডেভিয়েট মানেই কি বিচ্যুত, তাই না, বিচ্যুতি হবে। এবার আসেন ভালো করে তাকান, আমরা এখানে 4টা গ্যাস দেওয়া আছে, হাইড্রোজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া। হাইড্রোজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া, মানে সব জায়গাতে 4টেই আছে। তাহলে সবার ভরগুলো একটু বলে ফেলেন তাড়াতাড়ি, আমি একটু আস্তে ধীরে সলভ করাই। হাইড্রোজেন 2, নাইট্রোজেন 28, অ্যামোনিয়া 17, কার্বন ডাইঅক্সাইডের ভর কত 44। এখন আমরা কি বলছি, যার ভর যত বেশি সে তত বেশি বিচ্যুত হবে। তাহলে বিচ্যুতির ক্রম কি হবে? আসেন বিচ্যুতির ক্রম, তাহলে সবার আগে হচ্ছে গিয়ে 44, তারপরে দ্যাট মিনস কার্বন ডাইঅক্সাইড আগে, এরপর নাইট্রোজেন, এরপর অ্যামোনিয়া, এরপরে হাইড্রোজেন। তাহলে এইটি হচ্ছে আমাদের বিচ্যুতির ক্রম। এখন বিচ্যুতির ক্রমটা আসে কোন জায়গা থেকে ভাই? বিচ্যুতির ক্রমটা আসে কামস ফ্রম, বলেন কোন জায়গা থেকে আসে ভাইয়া? ভ্যান ডার ওয়ালস ফোর্স থেকে আসবে, তাই না? বিচ্যুতির ব্যাপারটা আসতেছে কোন জায়গা থেকে? ভ্যান ডার ওয়ালস থেকে। এইখানে একটা পয়েন্ট, ঠিক আছে, কিন্তু তার মানে এটা কিন্তু কারেক্ট, এমন না যে এটা ভুল, এটা কারেক্ট। তার মানে অ্যান্সার হওয়া উচিত কোনটা? কার্বন ডাইঅক্সাইডের পরে নাইট্রোজেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন। ওকে, কার্বন ডাইঅক্সাইড কি রে ভাই, কোনটা দেওয়া? ওমা দেওয়াই তো নাই কোনোটা, ক্লিয়ার করে দেওয়া আছে, দেখেন তো ভালো করে। না ঠিক করে দেওয়া দেওয়া নাই মেবি। আচ্ছা, তার মানে কোনো একটা গ্যাঞ্জাম তো আছে। আচ্ছা মনে করেন এটা অপশনে দেওয়া থাকা উচিত ছিল, যাই হোক দেয় নাই। এখন প্রবলেমটা কোন জায়গায়? প্রবলেম এটা কিন্তু ভুল না, এটা ঠিক আছে। প্রবলেম একটা জায়গাতে হচ্ছে, খুব মনোযোগ দিয়েন দেখেন তো, অ্যামোনিয়াকে চিনেন কিনা? হ্যাঁ ভাইয়া চিনি, আমরা ফার্স্ট পেপারে পড়ে আসছি। অ্যামোনিয়ার ভিতরে কি আছে? হাইড্রোজেন বন্ড আছে, আছে নাকি নাই? আছে। অ্যামোনিয়ার ভিতরে হাইড্রোজেন বন্ধন আছে নাকি নাই? আছে। হাইড্রোজেন বন্ধন কার কার ভিতরে থাকে? হাইড্রোজেন ফ্লোরিন, হাইড্রোজেন অক্সিজেন, হাইড্রোজেন নাইট্রোজেন, এই তিনটার ভিতরে হাইড্রোজেন বন্ড থাকে। ওকে, এবার আমরা বন্ডের এনার্জিও পড়ছিলাম, কার এনার্জি বেশি কার এনার্জি কম। আমরা বলছিলাম আয়নিক এনার্জি অনেক বেশি। যারা দুর্বল বন্ডের ভিতরে কার এনার্জি বেশি? হাইড্রোজেন বন্ড না ভ্যান ডার ওয়ালস বন্ড? 100% হাইড্রোজেন বন্ড। তাহলে এনার্জি কার বেশি?
হাইড্রোজেন বন্ডের এনার্জি বেশি নাকি ভ্যান ডার ওয়ালসের এনার্জি বেশি? অবশ্যই হাইড্রোজেনের এনার্জি বেশি। তাহলে যার এনার্জি বেশি সে কি জিতবে নাকি হারবে? জিতবে। তাহলে দেখেন এখানে ভ্যান ডার ওয়ালস কার বেশি? যার ভর বেশি তার ভ্যান ডার ওয়ালস বেশি। ওকে ডান, যার ভর বেশি তার ভ্যান ডার ওয়ালস বেশি, তার বিচ্যুতি বেশি, তার মানে এটা কারেক্ট। বাট এই রেসটাতে অ্যামোনিয়া হুট কইরা সামনে এসে পড়বে। কেন? কারণ অ্যামোনিয়ার ভিতরে ভ্যান ডার ওয়ালস তো আমরা কাউন্ট করবই যেহেতু গ্যাস, বাট ওর ভিতরে হাইড্রোজেন বন্ধ আছে, তাই ও আগায় যাবে। তাহলে ওর ক্রমটা কি হয়ে যাবে? অ্যামোনিয়া সামনে এসে পড়বে, তারপরে হবে হচ্ছে, তারপরে যা আছে তাই থাকবে। আর তখন আর আপনার চিন্তা করা লাগবে না, মানে সব সেম দিবেন, বাট অ্যামোনিয়াটার সামনে নিয়ে ফেলবেন। কেন অ্যামোনিয়া সামনে এসে পড়ছে? কেন অ্যামোনিয়া সামনে এসে পড়ছে? বিকজ অফ এখানে ভ্যান ডার ওয়ালস বন্ড নাই, শুধু হাইড্রোজেন বন্ডও আছে। কার্বন ডাইঅক্সাইডের ভিতরে কি হাইড্রোজেন বন্ড আছে? নাইট্রোজেন, হাইড্রোজেন, এদের ভিতরে কি হাইড্রোজেন বন্ড আছে? নাই। দ্যাটস হোয়াই এই জায়গাটাতে আগায় যাবে কে? অ্যামোনিয়া আগায় যাবে। তাহলে অ্যান্সার কোনটা হবে? এখন কি আপনি অ্যান্সার পাবেন? আশা করতেছি আপনি এখন অ্যান্সার পাবেন, আশা করতেছি আপনি এখন অ্যান্সার পাবেন। এটা হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? খুবই সুন্দর একটা প্রশ্ন। ইভেন এটা কিন্তু সিকিউতেও আসছিল, মানে ঢাকা ভার্সিটি রিটেনেও আসছিল, যদি আমি খুব ভুল না করি। না, আমি আসলে ভুল করি না এইসব জায়গাতে। দেখেন ঢাকা ভার্সিটি 23-24 রিটেনেও আসছিল। এটা কি বলছে দেখেন, বাস্তব গ্যাস কোন অবস্থায় আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে? ওই যে আমরা কি বলছিলাম আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে মানে কি বলো? লো প্রেশার, হাই টেম্পারেচার, এলপিএইচটি, রাইট? একই তাপমাত্রা ও চাপে অ্যামোনিয়ার আচরণ কার্বন ডাইঅক্সাইডের তুলনায় আদর্শ অবস্থা থেকে বেশি বিচ্যুত হয় কেন? দেখেন অ্যামোনিয়ার আচরণ বেশি বিচ্যুত হয় কার থেকে? কার্বন ডাইঅক্সাইড থেকে। কেন? কারণ বিকজ অফ ভ্যান ডার ওয়ালস বন্ড প্লাস হাইড্রোজেন বন্ড, এই দুইটা এনার্জির মিশ্রণের জন্য অ্যামোনিয়ার ভিতরে দুইটাই থাকবে। অ্যামোনিয়া একটা গ্যাস, গ্যাসের মধ্যে ভ্যান ডার ওয়ালস এনার্জি থাকবে, আর অ্যামোনিয়ার ভিতরে হাইড্রোজেন বন্ডও থাকতে পারে। তার জন্য অ্যামোনিয়ার বিচ্যুতি কার্বন ডাইঅক্সাইডের চেয়েও বেশি হয়, যদিও অ্যামোনিয়ার ভর কম। ক্লিয়ার? আসেন তারপরে এবার আমরা একটু বি এর সিগনিফিকেন্স পড়ব। বি এর সিগনিফিকেন্স মানে বি যে টার্মটা আছে ভ্যান ডার ওয়ালস ধ্রুবক, এই বি টার্মটার সিগনিফিকেন্স। বি হচ্ছে যার সাইজ যত বড় তার ক্ষেত্রে বি বেশি, যার ব্রাঞ্চ যত ছোট, যার ব্রাঞ্চ যত কম তার ক্ষেত্রে বি বেশি। এখন এগুলো অ্যাডমিশনের প্রশ্ন। আমি আপনাকে যদি প্রশ্ন দেই, লেটস সে পেন্টেন, হ্যাঁ আমরা চিন্তা করেন, এটার নাম হচ্ছে এন পেন্টেন, আপনারা জানেন হয়তো 9-10-এ পড়ছেন। এখন এই পেন্টেনটাকে আমরা চাইলে কি করতে পারি? একটা ব্রাঞ্চ বানাইতে পারি। দেখেন তো, এটার নাম হচ্ছে আইসোপেন্টেন। এক, দুই, তিন, চার, 5 হয়ে গেছে তো। এটা হচ্ছে নিওপেন্টেন। এবার ভালো করে তাকান, এই জায়গায় ব্রাঞ্চ সংখ্যা আছে, ব্রাঞ্চ 0। এখানে ব্রাঞ্চ কয়টা? একটা। দেখেন এই যে একটা ব্রাঞ্চ, এখানে এইটারে যে একটা মূলকরে নিচে নামাইছি না, তাই এখানে ব্রাঞ্চ একটা। এখানে দুইটা মূলকরে, একটা মূলকরে নিচে নামাইছি, একটার উপরে নামাইছি, তাই এটার ব্রাঞ্চ কয়টা? 2টা। তাহলে ব্রাঞ্চ যার যত কম তার বি বেশি। তার কি বেশি বলো? বি বেশি। তাহলে দেখো তো, ব্রাঞ্চ এখানে কম কার? পেন্টেনের। তার মানে তোমাকে যদি বলি পেন্টেন, এন পেন্টেন, আইসোপেন্টেন, নিওপেন্টেন, তিনজনের মধ্যে কার বি বেশি? বি বেশি। তুমি বলবা কি এন পেন্টেনের বি বেশি হবে। এন পেন্টেনের, এই বি ফর ব্রাঞ্চ, হ্যাঁ এই বি কিন্তু ব্রাঞ্চ বোঝাচ্ছে। তাহলে এর কি বেশি হবে? বি সবচেয়ে বেশি হবে। বি মানে ওই যে ভ্যান ডার ওয়ালস ধ্রুবক যেটা। ঠিক আছে? এখন দেখেন সাইজ, ভাইয়া যখনই ব্রাঞ্চ এসে পড়ে তখন কি জিনিসটা ছোট হয়ে যায় না? একটা হচ্ছে চেইন, আরে ওরে আমি এবার গলার মালা বানাই দিলাম, রাইট? সো ছোট হয়ে গেল না জিনিসটা? এই জন্য যার ব্রাঞ্চ যত কম হবে তার বি তত বেশি হবে। কেন? বি ইন্ডিকেট করতেছে কি? আয়তনটা। বুঝছো কিনা? বি ভি মাইনাস এন বি, বিটা কি রিপ্রেজেন্ট করতেছে? বি রিপ্রেজেন্ট করতেছে ভলিউম, এভেলেবল স্পেস। সো বি তার বেশি হবে যার আসলে চেইন বেশি বা ব্রাঞ্চ কম। এটা একটা পড়া। এবার আপনাদের বইয়ে একটা পড়ালেখা আছে, এই বইয়ের একটু পড়ালেখাটা ইম্পর্টেন্ট, ভালো করে তাকায়েন। NOV নির্দিষ্ট থাকাকালে, আচ্ছা
এখানে আমরা অলরেডি পড়ছি ধ্রুবক এ। এই যে একটু ভালো করে পড়ো, গ্যাসের আণবিক ভর বেশি হলে এ এর মান বেশি হয়, ফলে ওই গ্যাসের তরলীকরণ অল্প চাপে ঘটে, গ্যাসকে তরল করা সহজ হয়। এখন অল্প চাপে ঘটে, বেশি চাপে ঘটে, এগুলো পড়তে গেলে আপনাকে গ্যাসের তরলীকরণ সম্পর্কে আইডিয়া লাগবে। গ্যাসের তরলীকরণ, জুল থমসন প্রভাব, এগুলো নিয়ে আমরা পরে ডিসকাস করব। এগুলো আমাদের একাডেমিক পড়ার সাথে কানেক্টেড না, মানে আসে না এত বেশি, তারপরেও হয়তো আমি পড়াইতে পারি লাস্ট ক্লাসে। ওকে, এবার আসেন ধ্রুবক এ এর একক কি আমরা একটু আগে পড়ছি, এটিএম লিটার স্কোয়ার পার মোল স্কোয়ার। এটা একটু লাল বক্স করে রাখলাম, লেটসে। এবার আসেন, অতএব এক মোল গ্যাসের অণুগুলোর প্রকৃত আয়তন হয় Na ইন্টু 4/3 পাই আর কিউব। Na মানে নাম্বার অফ অ্যাভোগাড্রো। দেখেন এক মোল মানে কি নাম্বার অফ অ্যাভোগাড্রো কিনা, এক মোল গ্যাসের অণু মানে কি নাম্বার অফ অ্যাভোগাড্রো। এক মোল মানে কি নাম্বার অফ 6.023 × 10⁻23। তাহলে এক মোল গ্যাসের আয়তন হয়, যেমন দেখেন আমরা কি বলছিলাম মনে আছে, দেখেন তো একদম কালকে পড়ছিলাম, কি বলছিলাম দেখো তো, বলছিলাম এই যে বাস্তব গ্যাসটা কিরকম হয় বলো তো, গোলক আকৃতির, মানে স্ফেরিক শেপ, তাই না? স্ফেরিক শেপ হয়, স্ফেরিক শেপ হয়, তাই না? স্ফেরিক শেপ হয়। এখন মনোযোগ দিও, মনোযোগ দেওয়ার বিষয়টা হচ্ছে নাম্বার অফ অ্যাভোগাড্রো। এই তাহলে এক মোল গ্যাসের মানে দেখো, তাহলে একটা একটা অণুর কথা যদি চিন্তা করি, গোলক আকৃতির একটা অণুর আয়তন কি হবে দেখো তো, একটা কণা, একটা অণু, এটার আয়তন কি হবে 4/3 পাই আর কিউব। তাহলে এখানে আছে এক মোল গ্যাস, তাহলে এক মোল মানে কি নাম্বার অফ অ্যাভোগাড্রোটা অণু, একটা অণুর জন্য এইটা 6.023 × 10⁻23টা অণুর জন্য এইটা, তার মানে কি হবে 6.023 × মানে নাম্বার অফ অ্যাভোগাড্রো ইন্টু 4/3 পাই আর কিউব। ক্লিয়ার কিনা? আই গেস ক্লিয়ার। এরপরে আসো কি বলছে, এক মোল গ্যাসের অণুর কার্যকর আয়তন, এটা এক্সপেরিমেন্টাল জিনিস, জাস্ট এটা জেনে রাখো। এক মোল গ্যাসের অণুর কার্যকর আয়তন বি হয় প্রকৃত আয়তনের 4 গুণের সমান। এটা একটু সুন্দর করে নোট করে রাখো, এটা এক্সপেরিমেন্টাল জিনিস। এক মোল গ্যাসের অণুর কার্যকর আয়তন মানে ওই যে বিটা, বি বি বি, এদের প্রকৃত আয়তনের 4 গুণ। এটা একটু সুন্দর করে নোট করে রাখো, আর কিছুর দরকার নেই। যেমন এটা আমি চাইলে এমসিকিউতে দিতে পারি তোমাকে, এখানে এমসিকিউ দেওয়া আছে। এবার ভ্যান ডের ওয়ালস সমীকরণে এ কার সাথে সম্পর্ক, এই প্রশ্নটা একটু আগে করাইছি আমরা। ওকে, এবার তো আমরা হচ্ছে গিয়ে ডিরেক্টলি এতক্ষণ ধরে লাস্ট 27 মিনিট ধরে কিন্তু আমরা কি করতেছি বলো ভাইয়া, লাস্ট 27 মিনিট ধরে কিন্তু আমরা এই ইকুয়েশন নিয়েই আলোচনা করতেছি অ্যাকচুয়ালি। এখন আমরা প্রবলেম সলভিংয়ে যাব। এখন যদি তোমাকে আমি প্রশ্ন দিই, লেটস সে এটা একটু অ্যাডভান্স প্রশ্ন, এটা অ্যাডভান্স প্রশ্ন, এটার প্রয়োজন নাই। ভ্যান ডের ওয়ালস সমীকরণ অনুসারে নিম্ন চাপে সংকোচন ধ্রুবক জেরের মান কোনটা? নিম্ন চাপে, এই জায়গাতে আসলে পড়ালেখাটা। এখন এটা প্রমাণের বিষয় আছে, আমরা লাস্ট ব্যাচে প্রমাণ করে দিয়েছিলাম, দরকার নাই প্রমাণের, জাস্ট এইভাবে চিন্তা করতে পারো। আমি একটু হালকা হিন্ট দিয়ে রাখলাম, লেটস সে অ্যাট লো প্রেশার, মানে নিম্ন চাপে বলছে কিন্তু, হ্যাঁ, অ্যাট লো প্রেশার, নিম্ন চাপে। তাহলে চাপ এখানে কি, চাপ এখানে কম, তার মানে এখানে আয়তন কি বলতো, এখানে আয়তন অনেক বেশি, চাপ কম হইলে আয়তন বেশি হবে, চাপ কম হইলে আয়তন বেশি। তো এবার তুমি যদি এই ইকুয়েশনটাকে নাও, পি প্লাস এন স্কোয়ার এ বি মাইনাস এন বি, এটা কি আমার ভ্যান ডের ওয়ালসের ইকুয়েশন না? ইয়েস। এখানে আয়তনটা এত বেশি হয়ে যায়, যে এই আয়তনটা এত বেশি হয়ে যায়, এখানে এন বিটা কি হয়ে যায়, নেগলিজিবল হয়ে যায়। এন বিটা আর কাউন্টের ভিতরে থাকে না, এন বিটা নেগলিজিবল হয়ে যায়। তখন তুমি এই ভিটাকে সবার সাথে গুণ করে দাও, মানে এবার ইকুয়েশনটা এইভাবে দাঁড়াবে, পি ভি প্লাস এন স্কোয়ার এ বাই ভি। কেমনে হইলো, কেমনে হইলো দেখো তো, এই যে ভিটা দিয়ে গুণ করতেছি, ভি যদি ওর সাথে গুণ হয়ে যায়, তাহলে ভি আর ভি স্কোয়ার কাটাকাটি করলে নিচে একটা ভি থাকে, ইকুয়াল এনার্জি। পাইছো? হ্যাঁ পাইছি, বুঝছো জিনিসটা? এবার একটা কাজ করো, এবার সবাইকে তুমি এনআরটি দিয়ে ভাগ করো, সবাইকে এনআরটি দিয়ে ভাগ করো, যা হবে হবে, পরেরটা পরে দেখা যাবে। এই দেখা যাচ্ছে না? আই গেস দেখা যাবে, আই গেস দেখা যাবে।
আসো এবার কি করবো, সবাইকে এনআরটি দিয়ে ভাগ করো, করো যা আছে কপালে। এনআরটি দিয়ে ভাগ করতে বলছি, হ্যাঁ। এনআরটিকে এনআরটি দিয়ে ভাগ করলে 1 দাঁড়ায়। এবার কি দাঁড়ায় দেখি, 1 1-এর জায়গায় থাকুক। এবার দেখো এন আর এন কাটাকাটি যায় কিনা দেখো। হ্যাঁ ভাই, এন আর এন কাটাকাটি যায়। তাহলে উপরে থাকে একটা এন এ, ভালো করে তাকাও, উপরে থাকে একটা এন, এন আর এন স্কোয়ার কাটাকাটি করলে উপরে একটা এন থাকে, থাকুক যা মন চায় থাকুক। এই জিনিসটা মাইনাসে নিলাম, এই জিনিসটাকে ওই সাইডে নিলাম, এই জিনিসটাকে ওই সাইডে নিলাম, এই জিনিসটাকে ওই সাইডে নিলাম, ওই সাইডে নিলাম। তাহলে কি দাঁড়াবে, এন আর এন স্কোয়ার কাটাকাটি করলে উপর একটা এন থাকবে। ক্লিয়ার? তাহলে এবার দেখো আমি যদি 1 মোলের জন্য চিন্তা করি, এন এর ভ্যালুটা 1 হয়ে যাবে। দেখো পিভি বাই এনআরটি বা পিভি বাই আরটি, এটাকে আমরা জেড বলতে পারি কিনা? বুঝছো, এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার জন্য ক্যালকুলেশন লাগবে না যদিও। তাহলে জেড ইকুয়াল 1 মাইনাস এ বাই আর, এ বাই আরটি ছিল না, এ বাই ভিআরটি ছিল, সরি। এ বাই ভিআরটি, বুঝছো কেমন আসছে ক্যালকুলেশন? তোমার আমি তোমাকে একটু লিখে দিই, ওই যে দেখো জেড ইকুয়াল 1 মাইনাস এ বাই ভিআরটি, পাইছো? এই পাইছো? আমার মনে হয় পাওয়া গেছে। এখন দেখো তাহলে তুমি সুন্দর করে এভাবে লিখবা, অ্যাট হাই প্রেশার। দেখো হাই প্রেশারটা আমি একটু বলে দিচ্ছি, হাই প্রেশার যদি হয়, হাই প্রেশার হলে এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ারটা বাদ চলে যাবে, প্রেশার অনেক বেশি হয়ে যাবে তো এটা বাদ চলে যাবে। অ্যাট হাই প্রেশার এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ারটা বাদ দিয়ে এটার সাথে গুণ করবা, পিভি মাইনাস পিএনবি ইকুয়াল এনআরটি, এরকম করে। তখন কি আসবে, জেড এর ভ্যালু 1 প্লাস পিভি বাই আরটি, এটা আসবে। আর অ্যাট লো প্রেশার মাত্র এটা প্রমাণ করে দিলাম, কেমন? এন্ড খেয়াল করো তো আমরা বলছিলাম কিনা, একটু মিলায় দেখো। যখন তোমাকে অনেক বেশি প্রেশার দেওয়া হয়, যখন তোমাকে অনেক বেশি প্রেশার দেওয়া হয়, তুমি কি আইডিয়ালের চেয়ে বেশি পয়রা ফেলো, আইডিয়ালের চেয়ে বেশি পয়রা ফেলো, ভি রিয়েলটা ছোট হয়ে যায় ভি আইডিয়ালের চেয়ে, তখন কি হয়, জেড একের চেয়ে বেশি হয়ে যায়। এটা কি জেড একের চেয়ে কম হয়, মনে আছে? এই বেটা মনে আছে? সো এটাকে তুমি সুন্দর করে নোট করতে পারো। দূর, এটা সুন্দর কালার পাচ্ছি না, বুঝছো? সো এটা হচ্ছে প্রমাণ ছিল, আমি তোমার প্রমাণটাও একটু দেখাই দিলাম। ওকে ওকে, এই যে এগুলো এগুলো রেগুলার আসে, এগুলো রেগুলার বুয়েটে আসে, ঢাকা ভার্সিটি রিটেনে আসে, সরি রিটেন না এমসিকিউতে আসে, মেডিকেল এমসিকিউতেও আসতে পারে, জিএসটিতেও আসবে। 32 গ্রাম অক্সিজেন গ্যাসের জন্য ভ্যান ডের সমীকরণটি লেখো। খুবই ইজি, খুবই ইজি। 32 গ্রাম মানে কি দেখো তো, এনের ভ্যালু কত? এনের ভ্যালু হচ্ছে 1, মানে এন মানে কি, এন মানে হচ্ছে ভর বাই আণবিক ভর, তাই না? ভর বাই আণবিক ভর। তাহলে ভর কত বলো? ভর হচ্ছে 32, তাহলে 32 বাই 32 দ্যাট মিনস 1, তাই না? তাহলে ইকুয়েশন কি হবে, সমীকরণটি কি হবে বলো? পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার, এন স্কোয়ার কি, এন তো 1, ওকে, ভি মাইনাস এন বি, 1b এন আর টি, দুই মোল গ্যাসের জন্য ভ্যান ডের ওয়ালস 2 মোল, মানে ওই যে এনের জায়গাতে 2 বসাবা, এনের জায়গাতে 2 বসাবা। এটা একটু করো, এটা কুয়েটে আসছে, এগুলো কুয়েট সাস্ট এগুলোতে আসবে, এগুলো রেগুলার বেসিসে আসবে। আসো আমরা এটা একটু পড়ি।
35.5 গ্রাম ক্লোরিন গ্যাসের জন্য ভ্যান ডের ওয়ালস সমীকরণটা দেখো তো। তাহলে এন এর ভ্যালু কত আগে এটা একটু বের করো। ক্লোরিন গ্যাস মানে হচ্ছে Cl2। Cl2 মানে ভর বাই আণবিক ভর। ভর কি 71। ক্লোরিন গ্যাস 35.5 × 2 71, আর ভর দেওয়া আছে 35.5। ওরা ইচ্ছা করে এই ভ্যালুটা দিয়ে রাখবে, মানে হয় 2 নাইলে হাফ, এগুলো তো বুঝাই যাচ্ছে তাই না? ওকে, মানে 0.5 আর কি। এখন তোমাকে বলছে ভ্যান ডের ওয়ালসের ইকুয়েশন লেখা। তাহলে এন এর ভ্যালু কত পাইলা? হাফ পাইলা। ওইটাই বসাবা, সোজা হিসাব ওইটাই বসাবা এখন আমরা, বুঝছো? আমরা এখন কি করবো? আমরা এখন ওইটাই বসাবো। অনেক আগে টাইপ করা ফাইল তো, এই জন্য হচ্ছে গিয়ে অনেক বেশি ফাঁকা ফাঁকা করা আর কি। আসো, তাহলে আমরা কি করব? পি প্লাস এন স্কোয়ার এ, তাহলে এন হচ্ছে এটা হাফ, তাহলে এন স্কোয়ার মানে 1/4, এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার, ভি মাইনাস এন বি, এনআরটি। বুঝছো? এবার একটা কাজ করি, ভালো করে তাকাও অপশনগুলোর দিকে। আরটি, আরটি টু, আরটি, আরটি, আরটি মানে কি? আরটির একটা আধিক্য আছে। তো তুমি সবাই আরটি বানানো খুব ইজি, 2 দিয়ে গুণ করে দিলেই হয়। তাহলে 2 দিয়ে গুণ করে দাও না। এবার যদি এটাকে আমি 2 দিয়ে গুণ করতে চাই, তাহলে 1/4, 4 আর 2 কাটাকাটি করলে নিচে একটা 2 থাকবে। আবার 2 দিয়ে গুণ করো, 2v মাইনাস হাফ, আর 2 কাটাকাটি করলে হাফ আরটি, 2 দিয়ে গুণ করলে আরটি। দেখবে এটা তোমার অপশনে আছে। শেষ, 2 লাইনে কাজ শেষ। এরপর আসো কুয়েট 17-18-তে আরেকটা ম্যাথ ইম্পর্টেন্ট, আমরা একটু দেখব। এগুলো দেখবে এখনও সিকিউরিটি আসবে। কেন? কারণ আগে কিন্তু দেখো মাঝখানে কিন্তু সিকিউরিটি একসাথে পরীক্ষা হইতো 4 বছর। লাস্ট বছর থেকে কিন্তু কুয়েটের পরীক্ষা আলাদা হয়েছে, চুয়েট ট্রুয়েট আলাদা, রাইট? সো এখন প্রশ্ন কমন পাওয়ার চান্স বাইরে গেছে, কারণ 3টা পরীক্ষার সবাই 3টাতেই অংশগ্রহণ করে যারা ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্স, তাই না? সো 3টার ভিতরে দেখবা হচ্ছে 3টার যে কোনো একটা তাইসা পড়ছে বা 2টা তাইসা পড়ছে, তাই না? সো প্রশ্ন কমন পাওয়ার চান্স এখন বেশি। তোমাকে কি বলছে? 250 ml আয়তন, ওকে, এটা হচ্ছে আমার ভি। 1 মোল গ্যাস, বাস্তব গ্যাস, এন। 300 কেলভিন তাপমাত্রা, মানে এটা টি। বলছে ভ্যান ডার ওয়ালস সমীকরণের সাহায্যে নির্ণয় করো। এ এর ভ্যালু দেওয়া আছে, বাহ। বি এর ভ্যালু দেওয়া আছে, বাহ। কি নির্ণয় করতে বলছে? চাপ নির্ণয় করতে বলছে। চাপ কত হবে মানে পি কত হবে, তাই না? সো আমরা পি বের করবো। আগে আমরা আমাদের মতো করে কাজ করি। এটা আমাদের সূত্র। এর আগে তুমি বুঝো কিনা? হ্যাঁ ভাই বুঝছি। তুমি আগে একটা কাজ করো, দেখো কঠিন না। তুমি এই পুরাটা তো গুণাকারে আছে, তুমি ভি মাইনাস এন বিটাকে ওই সাইডে পাঠাই দাও, তাইলেই তো হয়ে যাচ্ছে, তাই না? ম্যাথ করবে ক্যালকুলেটর, তুমি কেন করবা ভাই? এই ম্যাথ করবে ক্যালকুলেটর, তোমার কোনো কাজ আছে মিয়া? এন স্কোয়ার এবার ভি স্কোয়ারটা প্লাস আকারে আছে, মাইনাস নিয়ে যাও। শেষ। এখন তোমার কাজ কি? এখন তোমার কাজ অনেক ইজি হয়ে গেছে। এন এর ভ্যালু দেওয়া আছে 1 মোল, আর এর ভ্যালু 0.0821। কেন? দেখো আমি একটু বসাই দিই ভ্যালুগুলো। হ্যাঁ, এন এর ভ্যালু কত দেওয়া আছে? 1। এটা কিন্তু 0.081 হবে। কেন? ওই যে লিটার এটিএম দেখতে পাচ্ছ, লিটার এটি। টেম্পারেচার ভ্যালু কত? 300 কেলভিন। এন বি, এন হচ্ছে 1 মোল। ও এন তো দেওয়া আছে। ভি কত? ভি এমএলএ আছে, লিটারে নিতে হবে। এমএলএ আছে, লিটারে নিতে হবে। ওকে, এর ভ্যালু দেওয়া আছে তোমাকে। দেওয়া আছে নাকি নাই? ইয়েস, দেওয়া আছে। ওকে ওকে, সো এই ভ্যালুগুলো এখন বসাবা, বসাইলে অ্যান্সার এসে পড়বে। অ্যান্সার খুব সম্ভবত এটা আসবে। চেক করে নিও আর কি, এটা তো আর আমার কাজ না, এটা তোমার কাজ, তাই না? বুঝছো না? বুঝো নাই? ওকে, সেম ম্যাথ নিজে করবা। আচ্ছা করাই দিই। মনে করো 300 কেলভিন তাপমাত্রায় এত লিটার পাত্রে
এত মোল নাইট্রোজেন গ্যাস নিয়ে বয়েলের সূত্রে পর্যবেক্ষণ করেছে। আদর্শ গ্যাস সমীকরণ ও বাস্তব গ্যাস সমীকরণ মতে নাইট্রোজেন গ্যাসের চাপ এটিএম এককে বের করো। ওকে, তাহলে চাপ অফ নাইট্রোজেন আইডিয়াল অবস্থায়, কেমন আইডিয়াল অবস্থায় যদি হয়, পি এর সূত্র কি আইডিয়াল অবস্থায়? এনআরটি বাই ভি। পিভি ইকুয়াল এনআরটি না, তাহলে এনআরটি বাই ভি। এবার এন কত বলো ভাইয়া? জানি না এন কত। এন হচ্ছে 0.5 মোল দেওয়া আছে। টেম্পারেচার কত? ভি কত? ভি এখান থেকে তুমি চাপ বের করবা। এটা থেকে কিভাবে বের করে? হেই, একটু আগে শিখাইলাম। এই যে পি রেখার সূত্র। এখান থেকে ভ্যালুগুলো একটু বসাই দিই। তিনশো না? ভি কত? 0.6। বি কত? বি 0.0387। এ কত? 1.35। ভি কত? ভি 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 0.6 না? এখান থেকে অ্যান্সার বেরোবে। এবার তোমাকে বলেছে, হ্যাঁ শেষ, এটা আর এটা, মানে এই জায়গা থেকে বেরোবে অ্যান্সার, এখান থেকে অ্যান্সার বেরোবে। এখন কি আর আমি করবো না, এখন তুমি করবা, এখন তোমার কাজ। অ্যান্সার অবশ্যই কিসে বেরোবে? অ্যান্সার অবশ্যই এটিএমে বেরোবে। অ্যান্সার অবশ্যই কিসে বেরোবে বলো? 100% কিসে বেরোবে? এটিএমে বেরোবে। নিজে করো, নিজে করো। এই দেখো, উভয় ক্ষেত্রে চাপ গণনা করতে বলছে, পারবো না এখন? চাপ গণনা করবা। দেখো এই প্রশ্নটাই 23 সালে আসছিল, বুঝছো? 23 সালে আসছিল। 23 সালে বলছিল, দেখো উদ্দীপকের 1 মোল গ্যাসের এন গ্যাসটির চাপ আদর্শ না বাস্তব কোন অবস্থায় বেশি হবে? এন গ্যাসকে, এই যে দেখো এন গ্যাসের একটা বক্স দেওয়া আছে। এন গ্যাসের এখানে কি কি ভ্যালু দেওয়া আছে একটু বলে দিই। এন দেওয়া আছে, সরি এন, এটা এ দেওয়া আছে, বি দেওয়া আছে, টি দেওয়া আছে, ভি দেওয়া আছে। ওকে, আর বলছে 1 মোল গ্যাস মানে এন ইকুয়াল 1 মোল। ভি কত দেওয়া আছে? 1 লিটার। ও আর সবই দিয়ে দিছে। এখন বলছে, দেখো খেয়াল করো, বলছে আদর্শ না বাস্তব অবস্থায় বেশি, মানে চাপটা কি আদর্শ অবস্থায় বেশি হবে নাকি বাস্তব অবস্থায় বেশি হবে? তাহলে এই যে এভাবে আদর্শ অবস্থার চাপ বের করবা, এভাবে বাস্তব অবস্থার চাপ বের করবা, কোনটা বেশি হবে শেষ। এই যে এখানে অ্যান্সার দেওয়া আছে, তুমি চাইলে এখান থেকে অ্যান্সারটা মিলাই নিয়ে নিতে পারবা। এবার দেখো, ওই যে আমরা গতকাল যে প্রশ্নটা পড়ছিলাম ভাইয়া, তোমার কি মনে আছে কিনা? গতকাল এই প্রশ্নটা পড়ছিলাম, সেটা হচ্ছে এ গ্যাস থেকে বিসিডি গ্যাসের বিচ্যুতির কারণ ব্যাখ্যা করো। বিসিডি গ্যাসের বিচ্যুতির কারণ, তার মানে দেখো এই যে আদর্শ অবস্থা থেকে বিসিডি বিচ্যুত কেন হইল, আদর্শ থেকে এগুলা কেন বিচ্যুত হইল, বুঝছো কিনা? তার মানে কি, ওই যে আমরা এখন ওই যে আয়তন ত্রুটি বলবো, চাপ ত্রুটি বলবো। তোমাকে যদি বলে আদর্শ বানাও, তখন তুমি ওই যে আয়তন ত্রুটি, মানে একই প্রশ্ন দুই ভাবে দিবে। একটা হচ্ছে কেন বিচ্যুত হইলো, আর একটা হলো বিচ্যুত মানে কখন আদর্শ হবে। একটা হলো কেন নষ্ট হয়ে গেল, আর একটা হলো কেমনেও ভালো হইব। দুইটা উত্তর একই, খালি ঘুরাই ফিরাই দিবা। এই যে আয়তন ত্রুটি, চাপ ত্রুটি, আয়তন ত্রুটি, চাপ ত্রুটি।
যা পড়াইছি তাই সুন্দর করে এখানে লেখা আছে। তারপরে এ দেখো বিওসি কোন শর্তে এ গ্যাসের ন্যায় আচরণ করবে, মানে কি এ গ্যাসের ন্যায় আচরণ করবে, দ্যাট মিন্স এ গ্যাসের ন্যায় আচরণ করবে মানে আদর্শের মতো আচরণ করবে কোন শর্তে, ওই যে লো প্রেশার হাই টেম্পারেচারে, মানে নিম্নচাপ উচ্চ তাপমাত্রা। এখন খেয়াল করো এখানে একটা পয়েন্ট আছে, উদ্দীপকের বিওসি গ্যাস কোন শর্তে, বি আর সি গ্যাস কোনটা, এই যে এটা বি গ্যাস এটা সি গ্যাস। এখন আমি বুঝলাম কেমনে ওরা যে বাস্তব গ্যাস ওরা যে আইডিয়াল গ্যাস না, আমরা হয়তো প্রশ্নের ভাষা শুনে বুঝছি ভাই বিওসি গ্যাস কোন শর্তে এর মতো আচরণ করবে, মানে বাস্তব কোন শর্তে আদর্শের মতো আচরণ করবে, বাস্তব কোন শর্তে আদর্শের মতো আচরণ করবে। ওকে ওকে কুল কুল, বাস্তব কোন শর্তে আদর্শের মতো আচরণ করবে। এখন বিআরসি যে বাস্তব এটা তোমার কে বললো, এটা তো আমি জানি না। তাহলে আসো যে কিভাবে করবো, দেখো এখানে কি কি দেওয়া আছে ভালো করে দেখো, এন ইকুয়াল 1 মোল, টি টেম্পারেচার দেওয়া আছে, আয়তন দেওয়া আছে, এ পি দেওয়া আছে, আমার সবই দেওয়া আছে। তার মানে তুমি একটা কাজ করবা, জেড সবার জন্য জেড বের করো, এনআরটি ভ্যালুগুলা বের করবা, ভ্যালুগুলা বের করবা, সবার সব দেওয়া আছে, দেখো ভালো করে দেখো ভ্যালুগুলো বসাও। আসো আমি একটা ক্যালকুলেটর বসাই দিই, এর জন্য কাজটা করতেছে। আসো এর জন্য উপরে পি আর ভি গুণ করবো, পি কত 12.32, তুমি আমার সাথে সাথে করো, ভি কত বলো তো 2 লিটার। আচ্ছা এবার এন কত, এন হচ্ছে 0.25 মোল, ওকে, আর কত 0.081, ওকে, টি কত টেম্পারেচার কত বলো তো 927 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে 927 যোগ 273, চেক করে দেখো 1.30 মানে এটা কি 1.300406,009 আসছে, এটা তুমি একটু চেক করো। এবার দেখবে এটা একের চেয়ে কম আসবে নাহলে বেশি আসবে, চেক করো চেক করো। পি দেওয়া আছে 17.3 ইন্টু 1500 ml দেওয়া যাবে না কিন্তু 1000 দিয়ে ভাগ করতে হবে, কেমন, ওকে, পি ভি এন কত দেওয়া আছে 1, আর টি 0.0821, টেম্পারেচার 273, দেখো এটা আসছে 1.15, আর ওইটা সেম জিনিস দেখো এখানে কত দেওয়া আছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে 300 কেলভিন, 1 মোল, এখানে দেওয়া আছে হচ্ছে গিয়ে 0.50 ATM ইন্টু 0.35 লিটার, এটা দেওয়া আছে 0.71। তাহলে দেখো এটা হচ্ছে জেড একের চেয়ে বড়, একের চেয়ে বড়, আর জেড একের চেয়ে ছোট, আর এটা কি জেড ইকুয়াল 1। তাহলে এবার আমরা বলতে পারি বলতো এ হচ্ছে আমার আইডিয়াল গ্যাস, আর বি হচ্ছে রিয়েল, সিও আমার রিয়েল। তাহলে দেখো তো বিওসি গ্যাস মানে রিয়েল গ্যাস কেমনে এর মতো হবে, মানে আইডিয়ালের মতো হবে। এবার কি মিলছে, তাহলে বুঝছো ওরা যে প্রশ্ন দিবে, ওরা প্রশ্ন দিলেই আমরা কি করব, আমরা আগে আমাদের মতো করে অ্যাপ্রোচ নিব। অ্যান্ড দেখো এই যে তোমাকে বলছি না ওই যে সেম ভাবে এই যে দেখো প্রথমে তুমি ওইভাবে ব্যাখ্যা দিবা, এরপরে তুমি এইভাবে করে করে এই যে দেখো পি প্লাস এ বাই ভি স্কোয়ার পি ভি মাইনাস এন বি ইকুয়াল ভি, সো এই যে দেখো এই ব্যাখ্যাটাই তোমাকে বারবার দিতে হবে, বুঝছো কিনা। তাহলে প্রশ্ন আসবেই দুইটা, একটা হচ্ছে কেন বিচ্যুত হইলো, আর একটা হচ্ছে কখন আদর্শের ন্যায় আচরণ করবে, ক্লিয়ার কিনা। ওকে, এরপরে দেখো উদ্দীপকের গ্যাস মিশ্রণের চাপ 110 কিলোপ্যাসকেল হলে এগুলো নিজে নিজে করবে, এই যে এখানে সলভ দেওয়া আছে, মানে জেড বের করবা, বুঝছো, এই যে জেড বের করবা, দেখো জেড পিভি বাই এনআরটি, জেড পিভি বাই এনআরটি। বিচ্যুতির পরিমাণ জিজ্ঞাসা করলে যদি তোমাকে বলে গ্যাসটা কতটুকু বিচ্যুত হয়েছে, তাহলে তুমি 1 কে স্ট্যান্ডার্ড ধরবা, 1 মাইনাস জেড এর ভ্যালুটা বের করবা, 1 মাইনাস জেড এর ভ্যালু বের করবা। তো দেখো এখানে জেড এর ভ্যালু আসছে 1.04, ও কি আদর্শ না, ও আদর্শ না, তাহলে বিচ্যুতির পরিমাণ কি হবে 1.04 মাইনাস 1, মানে ওই যে 1 কে আদর্শ ধরবা, উদ্দীপকের গ্যাস দুইটি আদর্শ আচরণ করবে না, দ্যাটস ইট, বুঝছো কাহিনী। মানে তোমাকে জেড এর ভ্যালু বের করে দেন ওইটা থেকে যোগ বিয়োগ করবা, আর কোনো কাজ নাই তোমার। কোন অবস্থায় বাস্তব গ্যাস থেকে আদর্শ গ্যাস বিচ্যুত দেখায়, ওই যে টেম্পারেচার, চাপ, এগুলা, মানে আমরা জাস্ট এই প্রশ্ন দেখবো, প্রশ্ন দেখে অ্যান্সার দিব, এগুলো মুখস্থ টাইপের প্রশ্ন। এখন শেষ হইয়াও হইল না শেষ, মানে আজকে আর ওই জুল থমসন প্রভাবটা পড়াচ্ছি না, জুল থমসন প্রভাব পড়ায়া তারপরে হচ্ছে গিয়ে নতুন সপ্তাহ থেকে আমরা পরিমাণগত রসায়ন স্টার্ট করব। মানে দেখো আমাদের অফিসিয়ালি কিন্তু পরিবেশ রসায়ন শেষ, উইথ সিকিউ, উইথ সৃজনশীল, একদম পরিবেশ রসায়ন শেষ।
আমাদের পরিবেশ রসায়ন ফুললি শেষ। মানে আমি যদি এই মোমেন্ট থেকে আর নাও পড়াই তোমাকে, কোনো সমস্যা নেই। বাট একটা টপিক আছে যেটা অ্যাডমিশনেও আসে না, নট যে আসে না, তারপরেও ভাইয়া পড়াবো, একটা ক্লাস লাগবে, ওইটা হচ্ছে আমাদের জুল থমসন প্রভাব, মানে গ্যাসের তরলীকরণ। ক্লিয়ার? ওকে, আজকে এতটুকুই থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সবাইকে।